বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার অতিথি বায় বসা আছেন দৈনিক আমাদের নতুন সময়ের সম্পাদক এবং আমাদের নতুন সময় ছাড়াও আসলে আরও বেশ কিছু পত্রিকার সম্পাদক। তিনি ইংরেজি আওয়ার টাইম, আমাদের অর্থনীতি নানান পত্রিকার সম্পাদক নাইমুল ইসলাম খান। আমার ডানে রয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। এর বাইরে একটা রাজনৈতিক পরিচয় তারা আছে, সেটিও বলে রাখা ভালো যে জাতীয় ঐক্য ফ্রন্টের তিনি অন্যতম, কি সেটি বলা সাংগঠনিক পরিচয়টা, বাট সামনের সারির মানুষ। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস্টার নাইমুল ইসলাম খান, করোনা ভাইরাস বিশ্বজুড়েই আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠায় গোটা বিশ্ব। রোগে যতটা আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে বা অসুস্থ হচ্ছে, তার চেয়ে বড় প্রভাবটা পড়তে যাচ্ছে অর্থনীতিতে। বাংলাদেশেও 3 জন ইতিমধ্যেই আইডেন্টিফাই হয়েছে এবং এর চাইতে বড় বিষয় হচ্ছে যে মুজিব বর্ষের সূচনা হবে 17ই মার্চ এবং 17ই মার্চই আসলে সবচেয়ে বড় আয়োজনটি ছিল, যেখানে বিশ্ব নেতৃবৃন্দের যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু সরকার এই 3 জনকে আইডেন্টিফাই করার খবর যেদিন দিলেন, সেদিনই রাতে সিদ্ধান্ত যে ওই কর্মসূচিটি স্থগিত করা হয়েছে, এটি পরবর্তীতে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে করা হবে। এই সিদ্ধান্ত নিয়েও আবার নানা রকমের কথা আছে। অনেকেই সাধুবাদ জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে দেশের মানুষ সবচেয়ে বড়, এই আয়োজন নানাভাবে করা যাবে, নানা সময় করা যাবে। আবার অন্যদিকে আরেকটা বক্তব্য আছে, তারা দুষ্ট না ভালো আমি সেই আলোচনায় যাচ্ছি না। তারা যেটি বলছেন যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই অনুষ্ঠানে যোগ দেবার কথা ছিল এবং সেটিকে ঘিরে বাংলাদেশের ভেতরে নানা রকমের ক্ষোভ বিক্ষোভ আছে। অনেকেই এটিও বলেছেন যে রক্তের গঙ্গা বইয়ে দিবেন, আর রক্ত দিয়ে প্রতিরোধ করা হবে। এবং এক্ষেত্রে আবার ঠিক সমর্থিত সূত্র না, অসমর্থিত সূত্রের ভাষ্য হচ্ছে ভারত থেকেও জানানো হয়েছে যে মিস্টার মোদি আসতে চান না বা আসবেন না, অথবা এরকম একটা বক্তব্য অনেকে প্রচার করছেন, বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, বা জেনুইন কেনা বা তাদের এক ধরনের স্পেকুলেশন যে হয়তো বাংলাদেশও চাইছিল যে এই গোটা পরিস্থিতিটা বা ক্ষমতাসীনরা তাদের রাজনৈতিক স্বার্থে এরকম একটা আনওয়ান্টেড পরিস্থিতি তারা জন্ম দিতে চাননি, যে কারণে আসলে এই করোনার সঙ্গে যুক্ত করে ওই কর্মসূচিটিও তারা বাতিল করেন। কারণ একজনকে সিঙ্গেল আউট করা সম্ভব না যে বাকি সবাই আসবেন, নরেন্দ্র মোদী আসবেন না, সেটি কোনো সভ্যতা বা শিষ্টাচারের মধ্যে পড়তো না বাংলাদেশের দিক থেকে। তো সব মিলিয়ে আসলে যদি আপনি করোনা সংক্রান্ত পরিস্থিতি এবং মুজিব বর্ষের এই আয়োজন সবটা মিলিয়ে যদি আপনি আপনার আলোচনাটা শুরু করেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি আলোচনার রেসটা রাখার জন্য আমি প্রথমে মুজিব বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে এই প্রধান অতিথি বিষয়টাতে একটু প্রথমে আলোকপাত করি। আমার মনে হয় প্রথমে যখন মোদিকে আমন্ত্রণ জানানো হয়, এটা তো কোনো সন্দেহ নাই ভারতের প্রধানমন্ত্রী হিসেবে একটা মানে উদ্দেশ্যটা ছিল উল্লেখযোগ্য একটা বিশ্ব পার্সোনালিটি আনা। তো এটা মোটামুটি গিয়ে দাঁড়িয়েছিল যে মোদি, আরেকদিকে মাহাথির ছিল কিন্তু নিশ্চিত। সো সুতরাং শুরু থেকে মোদিকে নিউট্রালাইজ করার জন্য কিন্তু মাহাথির ছিল, এবং যদি সর্বশেষ মোদি মাহাথির রিলেশনশিপটাও অ্যানালাইজ করেন, মোদি মাহাথির কিন্তু একদম কনফ্রন্টেশনাল ইন্টারন্যাশনাল স্টেজে। ভারত কিন্তু মালয়েশিয়ার থেকে পাম অয়েল আমদানিও বন্ধ করে দিয়েছে বিকজ অফ মোদিজ স্ট্যান্ড অ্যাবাউট কাশ্মীর অ্যান্ড সিএএ। তো এটা কিন্তু মানে সুতরাং আমাদের আমন্ত্রণ ছিল আবার 2 জনকে, কিন্তু মাহাথির আবার একটা আচানক তার দেশের রাজনৈতিক পট পরিবর্তনে তিনি প্রধানমন্ত্রী নেই, শুধু নেই তা না, তিনি এখন নতুন যেই প্রধানমন্ত্রী হচ্ছেন তার বিরোধী পক্ষ। তার মানে তার পক্ষে মালয়েশিয়ার বাইরে যাওয়াও রাজনৈতিক প্রেক্ষাপটে ডিফিকাল্ট হয়ে গেছিল। সুতরাং উনি আসতে পারছিলেন না, এটা নিশ্চিত। তখন থেকে গেলেন মোদি। এখন সেই সময়ে বাংলাদেশে এই বিষয়ে কিন্তু একটা রাজনৈতিক উত্তাপ তৈরি হয়ে গিয়েছিল। এই একদিকে রাজনৈতিক উত্তাপ, আরেকদিকে করোনা ভাইরাসের উত্তাপটাও আমাদের এখানে প্যারালাল আসলো। এই করোনা ভাইরাস আবার মনে হচ্ছে এই রাজনীতির উত্তাপটাকে নিউট্রালাইজ করতে সহায়তা করেছে। মানে এই করোনা ভাইরাসের যে বিস্তারটা হচ্ছে বাংলাদেশও এটার বাইরে নয়, এই সুযোগটা সরকারকে
হেল্প করেছে সিদ্ধান্ত নিতে, যে না করোনা ভাইরাসের বিস্তারের সময় এত লোক সমাগমের যদি কোনো প্রতিক্রিয়া হয়, মানে স্বাস্থ্য ঝুঁকির প্রতিক্রিয়া হয়, এটাকে তো রাষ্ট্র নৈতিকভাবে দায়িত্ব নিতে হবে। এই জন্য এই মানে সময়ে এই মানে কি বলবো, করোনা ভাইরাসটা এখানে সাপে বর হয়েছে, রাজনৈতিক পরিস্থিতিটা বাই ডিফল্ট এখানে আপাতত এটা মোকাবেলা আর করতে হচ্ছে না। এটাই হচ্ছে আমি রাজনৈতিক বিশ্লেষণ। এখন মোদির আসতে না পারা বা তার না আসার সিদ্ধান্ত, এখন তারপরে যদি সময় সুযোগ হয়, আবার যদি কখনো তেমন অনুষ্ঠান হয়, মোদি আসবে কিনা, রাজনৈতিক পরিস্থিতি তখন কি থাকবে, এটা কিন্তু এখন আর নিশ্চিত করে বলা যাবে না। সুতরাং ওইটা আমরা এখন শেলফে রেখে দিতে পারি ওই আলোচনা। করোনা ভাইরাসের ব্যাপারে আমার কাছে এটা মানে ধরেন ডেফিনেটলি এটা একটা আতঙ্ক, কিন্তু এই আতঙ্কটা খুব যে সাধারণ মানুষের জীবন সংহারী রোগ, এই জন্যে এইটা আমার কাছে কিন্তু স্ট্যাটিস্টিক্যালি মনে হচ্ছে না। এখানে জাস্ট আপনি যেহেতু সংবাদ মাধ্যমের সামনের সারির মানুষ, আমি ভেতরকার মানুষ, এই প্রশ্নটাও আপনাকে করে রাখতে চাই যে সংবাদ মাধ্যমগুলো, বিশ্ব মিডিয়া এবং বাংলাদেশের মিডিয়া তো বটেই, একটু বেশি বাড়াবাড়ি করছে, ওভারপ্লে করছে, সারা দুনিয়াতেই বাড়াবাড়ি হচ্ছে। এখন এই বাড়াবাড়িটা কি হচ্ছে আমি বলি, আমি মানে এই জিনিসটা কি, যে আপনি যদি এটা থেকে ন্যাচারালি মৃত্যু হার দেখেন, হুইচ ইজ অ্যাকচুয়ালি লেস দেন 1%, লেস দেন 1%, এটা প্রুভেন। মানে কোনো সময়ের প্রেক্ষিতে এটা হয়তো 2%ও হয়েছে, কিন্তু জেনারেলি ধরলে এটা লেস দেন 1%। কেউ কেউ বলে, আমি অনেক রকম হিসাব দেখেছি, এর মধ্যে 0.3%ও বলে কেউ কেউ, যে 0.3%-এর বেশি গ্লোবালি অ্যাভারেজ হবে না এই যেটাকে বলে মৃত্যুহার। তো এইটার সংখ্যা যদি আপনি বিবেচনা করেন, আমাদের সারা পৃথিবীতে প্রতিদিন রোড অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা যায়, ফ্লুতে কত মানুষ মারা যায়, অন্যান্য অসুখ বিসুখে নিয়মিত কতজন মারা যায়, ক্যান্সারে কতজন মারা যায়, স্বাভাবিক অবস্থায় কত মানুষ মারা যায়, হ্যাঁ, অ্যাক্সিডেন্টের কারণে মারা যায়। আপনি মানে নরমাল লাইফ লিড করতে ঘুমের মধ্যে মানুষ মারা গেছে, মানে মনে করেন যে আফগানিস্তানে তালেবানের হাতে কত মারা যায়, তো মানে মার্কিন এবং পশ্চিমা সামরিক শক্তির হাতে প্রতিদিন কত মারা যায়। এগুলি কিন্তু মানুষের মৃত্যুও আমার কাছে মনে হয় নাই যে প্রণোদনাটা বেশি। এখানে দুটো জিনিস, এক, এটার মধ্যে একটা ব্যবসায়িক গোষ্ঠী এফেক্টেড হচ্ছে, তাদের কনসার্ন ওইটা যে ব্যবসা এফেক্টেড হবে এই জায়গাটাতে, ব্যবসা এফেক্টেড হওয়ার কারণে বড় লোকরা এটার ইম্প্যাক্ট থেকে মুক্ত না। দিস ইজ অন দি ওয়ান হ্যান্ড। অ্যান্ড এগেইন ব্যবসার আবার আরেকটা অ্যাঙ্গেল আছে, আরেকটা মানে অন দি আদার হ্যান্ড আর কি, যাকে যেভাবে বলা যায়, যে সেটা হলো এইটা নিয়ে আবার ব্যবসা করা, বিলিয়ন বিলিয়ন ডলার এই ব্যবসা, এইটার নামে এখন বরাদ্দ হবে, ব্যয় হবে। আমেরিকায় তো ধরেন বিভিন্ন রাজ্য, ক্যালিফোর্নিয়ার পরে নিউ ইয়র্ক জরুরি অবস্থা ঘোষণা করেছে, আমেরিকায় সেন্ট্রালিও ফেডারেলিও জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ওয়াশিংটনের অবস্থা ভালো নয়, ওয়াশিংটন তো হলো সেন্ট্রাল রাজধানী হিসেবে, কিন্তু আমেরিকা পুরো রাষ্ট্র হিসেবেই জরুরি অবস্থা ঘোষণা করেছে। জরুরি অবস্থা ঘোষণার হেলথ ইমার্জেন্সি ঘোষণা করার সুবিধা হলো তারা টাকা মানে লেস ব্যুরোক্রেসি দিয়ে টাকা দ্রুত বের করতে পারে, এটা ধার করে হোক, যেভাবেই হোক, তারা বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু অলরেডি রিলিজ করতে শুরু করেছে। সো এই যে দুই ধরনের বাণিজ্যিক ইম্প্যাক্টের কারণে এইটাকে গ্ল্যামারাইজ করা, এটাকে প্যানিক সিচুয়েশন তৈরি করা, কারণ প্যানিক না হইলে আপনি তো টাকা আদায় করতে পারবেন না, টাকা বেরোবে না কোনো জায়গা থেকে, এইগুলি আছে। তারপরে আমি বলবো যে বাংলাদেশের মতো জায়গায় মানে করোনা ভাইরাস নিয়ে যে আলাপ আলোচনা আমরা শুনে আমার যে ধারণাটা হয়েছে এজ এ জার্নালিস্ট, মানে এত জটিল আলোচনার ভিতর থেকে নির্যাসের মতো বের করেছি, এক, বাংলাদেশের মানুষ এত রোগ শোকে বড় হয় যে মধ্য বয়সে তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেভাবে তার মধ্যে বৃদ্ধি পায়, এই করোনা ভাইরাস যেটা সর্বশেষটা এসে যে আমার বডিতে নেসেসারিলি খুব বড় ইম্প্যাক্ট রাখতে পারবে সেটা কম। পশ্চিমা একটা নাগরিকের শরীরে তারা যে ভেজাল মুক্ত খাবার খাওয়া, তারা যেভাবে পরিচ্ছন্ন মানে অ্যাস্থেটিক লাইফ লিড করে, সেখানে যে কোনো একটা ভাইরাস যেভাবে তাকে কাবু করবে,
তার তুলনায় একটা বাঙালি আমাদের মতো খেটে খাওয়া মানুষ রাস্তাঘাটে আচার খাই, আইসক্রিম খাই, খোলা কি না খাই, আমাকে এফেক্ট করবে জেনারেলি তার চাইতে কম। সুতরাং বাংলাদেশ এইভাবে চিন্তা করলেও তারপরে আবার যদি প্রতিরোধের উদ্যোগ নেন, অনেক সিম্পল। বাঙালি সমাজে এত বেশি, বাইরের সমাজে কি হয়, বাইরের সমাজে কিন্তু হাত ধোয়ারই প্রচলন নাই, পানি ব্যবহারের প্রচলন কিন্তু কম। কিন্তু বাঙালি সমাজের, বাঙালি মুসলমানের তো ধরো 5 ওয়াক্ত নামাজ, এবং আপনি খেয়াল করে দেখবেন নামাজে যখন আমরা অজু করি, অজুতে যে রীতিনীতি ব্যবহার করে আঙ্গুলের ভিতরে ভিতরে ঘষে ঘষে পানি দিয়ে আমরা যেভাবে করি, আপনি যদি অজুর হাত এবং মুখের অংশটা, নাকের অংশটা, হ্যাঁ, আপনি যদি অজুর হাত, নাক আর মুখের অংশটা কেবল করেন, আরেকটু ভিগোরাসলি করেন, বেশি পানি ব্যবহার করে, এটা কিন্তু ওই স্যানিটাইজারের প্রয়োজন পড়বে না, নাকে ওই রুমাল ব্যবহার করারও প্রয়োজন পড়বে না। এগুলি আতঙ্কে শুধু ব্যবসা, এটা শুধু ব্যবসার জন্য এগুলি হচ্ছে, আতঙ্ক ছড়ানো থেকে আতঙ্ক গ্রহণ করাও কারো কারো ব্যবসায়িক সুবিধার্থে। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের যে সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে আমাদের কতগুলি প্রস্তুতি নেওয়া দরকার। এটা সম্ভবত সরকার কিছুটা নিয়েছে, এটা পর্যাপ্ত কিনা আগামী কিছু দিনে বোঝা যাবে। এক, বাংলাদেশে কিছু আইসোলেশনের জায়গা চিহ্নিত করে ফেলা, যে যদি কোয়ারেন্টাইনে নিতে হয় গ্রুপস অফ পিপল, আল্লাহ না করুক, সেটি বোধহয় করা হচ্ছে, সেটা করা হচ্ছে বলে আমি বলছি, সেরকম করা হচ্ছে, এবং প্রতিটি জেলা শহরেই কিছু কিছু জায়গা আইডেন্টিফাইও করা হয়েছে যেখানে করবে। তো আমি ওই অর্থে মনে করি বাংলাদেশের এক ধরনের প্রস্তুতি চলছে, এবং আমরা আশা করব যে আমরা এটা মোকাবেলা করতে পারবো। কিন্তু আমরা অর্থনৈতিকভাবে তো এফেক্টেড হব। আমি পত্রিকা চালাই, আমার প্লেটের দাম তো বেড়ে গেছে, কারণ এটা চীন থেকে আসে। আমাদের এখানে অনেক কিছুর দাম বেড়ে যাচ্ছে পাল্টাপাল্টি কারণে, কোনোটা হয়তো চীন থেকে আসে, কোনোটা র মেটেরিয়াল চীন থেকে আসে, চীনে যাওয়ার কথা ছিল, যেতে পারছে না, এই জন্য আমাদের অর্থনৈতিক ক্ষতি হবে। সুতরাং অর্থনীতিটা ক্ষতিগ্রস্ত হবে অনেকখানি, কারণ অর্থনীতির যে দুষ্ট ফ্লাইটগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ফ্লাইটগুলি বন্ধ, আমাদের ট্যুরিজমে, আমাদের না পৃথিবীর দেশে দেশে ট্যুরিজমের মানে ট্যুরিজমের ক্ষেত্রে বিপর্যয়, আমাদের আরো অন্যান্য ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুই, লেখাপড়া, এটা সেটা, মানে পৃথিবীর কি না এফেক্টেড হচ্ছে। টোকিওর অলিম্পিক থেকে শুরু করে, হ্যাঁ, বিশ্ববাজারে যে মানে আমেরিকান শেয়ার বাজারে আমি তো শুনলাম একদিনেই প্রায় $3 ট্রিলিয়ন উধাও হয়ে গেছে। সো এগুলির ইম্প্যাক্ট নানানভাবেই হচ্ছে। বাংলাদেশকে সতর্কতার ভিতর দিয়ে আমরা কতখানি নাগরিক জীবনকে মুক্ত রাখতে পারবো এই প্রকোপ থেকে, এবং আমাদের অর্থনৈতিক জীবনকেও আমরা কতটা সামাল দিয়ে রাখতে পারবো, এগুলি আমার মনে হয় সুচারু চিন্তা ভাবনা এবং তড়িৎ সিদ্ধান্তের উপর নির্ভর করে। জি, আসবো আপনার কাছে আবার। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী একজন চিকিৎসক এবং জনস্বাস্থ্য নিয়ে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, সব মিলিয়ে আপনার এবং সেই সঙ্গে কিছুটা রাজনীতির সংস্রবও আপনার জীবনভরই আছে, আমরা জানি। রাজনীতি ছাড়া তো জীবন সমাজ হবে না। তো করোনার ব্যাপারে সবচেয়ে বড় কথাটা হলো, এবং সরকারের প্রতি মূলত যে সত্য কথা বলতে শেখেন, এটি হলো 1 নম্বর চিকিৎসা। বলছে তো না, এখনো পুরাপুরি সত্য বলছেন না। যেটাকে পরিষ্কার করে বলতে চাই, তারা যেটা সবকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, কিন্তু এখানে আমাদের আত্মতৃপ্তির কোনো অবকাশ নাই। দেখেন, আজকে এখনও আমাদের সেটা সারা পৃথিবীর এর জন্য তো আমার প্রধানমন্ত্রী দেয় না, এখানে করোনা হবে সারা পৃথিবীর এর জন্য উনার কোনো রকম, কিন্তু সবাইকে সত্য বলার অভ্যাস থাকতে হবে, সত্য তথ্য জনগণকে জানাতে হবে। যেমন ধরেন বেনাপোল দিয়ে যে আসা যাওয়া করে প্রতিদিন, আমাকে সবসময় বলছে ভারত আমার বহু সমস্যার কারণ, কিন্তু ভারত থেকে আমাকে সাবধান থাকতে হবে। এই যে হাজারটা আসে, তার প্রত্যেক ট্রাক ড্রাইভার তাকে প্রপারলি পরীক্ষা করা হয় না, তো এর ফাঁক দিয়ে বেরিয়ে আসতে পারে। এটার মানেটা আমি বোঝাতে চাচ্ছি যে এটা অনেক দিন আগে থেকে আমাদের চৈনিক অ্যাম্বাসেডার ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন যে বাংলাদেশে কেবল চীনাদের পরীক্ষা উন্নত করে, এটা তোমাদের জন্য ডেঞ্জারাস। আসলে কথাটা সত্য কথা বলেছিলেন। এখানে 100%
সেই প্রধানমন্ত্রী আসুক, প্রেসিডেন্ট আসুক, আর সাধারণ ব্যক্তি হোক, সবাইকেই পরীক্ষা করা দরকার। স্ক্যানার এবং এগুলিকে অনেক বেশি এফেক্টিভলি, যেটা আমার দেশে এখনও হয় না। এটি হলো আমাদের দেশের জাফরুল্লাহ ভাইয়ের সাথে অ্যাড করি, আমাদের এইচআইভি এইডস যে সংক্রমিত হওয়া এবং প্রসার হওয়া, এটার সঙ্গেও কিন্তু এই যে ভারতের সাথে আমাদের যে যোগাযোগের একটা বড় কারণ ছিল, এবং ট্রাক ড্রাইভার আমাদের এসটিটি। সুতরাং এখানে এই বিরাট একটা ব্যাপার, এটাকে গভর্নমেন্ট ইগনোর করেছে, এটাকে বলারই চেষ্টা করে। আর দ্বিতীয়ত, গভর্নমেন্ট যে আমাদেরকে, আমি কিন্তু অন্যান্য জায়গায় বলেছি সরকার ব্যবস্থা নিয়েছে অমুকটা, কিন্তু এটা গ্রসলি ইনএডুকেট সম্পূর্ণ জিনিস। সরকারের যেটা হয় কি, সব একটা গড়পড়তা, সবাই করো। ওনারা বলে দিলেন প্রত্যেক হাসপাতালে 5টা, এত বেডের হাসপাতাল হলে 5টা 10টা আইসোলেশন ওয়ার্ড করো। আইসোলেশন বেড, 5টা বেড, 5টা বেড, 5টা বেড আইসোলেশন করার মানিটা কি? 10 লাখ টাকা ইনভেস্ট করতে হবে, 10 লাখ। আচ্ছা, এটাকে হলো কি, আইসোলেশনটা হবে নেগেটিভ প্রেশার, স্পেশাল রুম, 2টি স্পেশাল রুম। তার বাতাস বাইরে যাওয়া যাবে না, ওই বাতাস, ভিতরের বাতাস ঘন্টাতে 12 বার এই সার্কুলেট করতে হবে। সেখানকার তারাই এই যে 2টা রুমে 2টা বা 4টা 5টা যা হয়, এটাকে ভেরি স্পেশাল করতে হবে। কিন্তু আমরা যেটি শুনেছি যে কোভিড-19 বাতাসে ছড়ায় না, মানে এটা মাটিতে পড়ে যায়। না, মাটিতে পড়ার আগ পর্যন্ত, যেটা হলো এটা তো এয়ারবোর্ন, সব ভাইরাসে এয়ারবোর্ন। সেখানে মাটিতে যেখানে আসার পরে সেটা সংক্রমণ যেটা হয়, সেটা অন্যের কাছে, যেমন রুগীরা কাছ থেকে সংক্রমণটা হয়, যেন রুগীর থেকে আরেকজনের কাছে না যায়, সেটার মূল এটা 1 মিটারের মধ্যে। আদারওয়াইজ বাতাসে তো এটা খুব বেশি ছড়ায় না। ওই 1 মিটারের মধ্যে যে আইসোলেশন কাকে করতেছি আমি, সে 1 মিটারে সে পড়েই ওখানের মধ্যে যে আক্রান্ত তাকে, আক্রান্ত সে তাকে, কোয়ারেন্টাইন হচ্ছে যে আক্রান্ত তাকে, যে আইসোলেশন যাকে করব তার কাছে বডিতে জীবাণু আছে। সুতরাং সেই জন্য এটাকে নেগেটিভ প্রেশারে, এটাকে স্পেশালি, এবং এই রুমের সাথে অন্য রুমের, এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এদের পরিষ্কার 19টি তাদের ধারা আছে কি কি করতে হবে আমাকে। এবং এটাকে আমি আপনাদের শব্দটা রিপিট করছি, বাংলাদেশের একটা সেন্টারের এই এয়ারবোর্ন যে প্রেশার, নেগেটিভ প্রেশারের জন্য যে আইসোলেশন সেন্টারটা আমি শুনলাম নাকি অ্যাপোলোর নাকি আছে, আমি দেখি নাই, জানি না, কিন্তু অন্য বাকিগুলো আমি নিরাপদে বলতে পারি একজনেরও নাই। আমরা মাত্র করতে শুরু করেছি সরকার বলার পরে, এবং আমাদের এই 2টা রুমকে করতে আমার 10 লাখ টাকা খরচ হবে। এই টাকাটা কে দেবে আমাকে? এই টাকাটা কে দেবে? সরকারি হসপিটালগুলির জন্য না হয় সরকার। সুতরাং এই জন্য সরকারকে জাতীয় স্বার্থে, জনস্বার্থে আপনি করবেন না, জনস্বার্থে সরকার, জনস্বার্থে গভর্নমেন্টকে দিতে হবে। এটাকে জনস্বার্থে গভর্নমেন্টকে না দিলে, না, গভর্নমেন্টকে না দিলে যেটা হবে কি, ওই লোক দেখানো একটা সাইনবোর্ড হবে, হবে। আমি সমগ্র জাতির বিষয়টাকে, সেটাকে দেখছি। তারপরে দেখেন, একটা জিনিস মনে রাখতে হবে, এটাকে এমন যে ভয়ানক কিছু না, তবে এই ভাইরাসটার সম্পূর্ণ সমস্যাটা হলো এ দ্রুত কাজ করে। এটা ওই যে কথাটা নঈম তো বলেছেন, সে মোটামুটি উনি কিন্তু সবগুলি সায়েন্টিফিক ফ্যাক্টেই উল্লেখ করেছেন। এটা আমার বয়স্ক লোকের, তার পুষ্টিহীন, আমাদের সমস্যা হলো পুষ্টি আমাদের উইক। বয়স্ক লোক কিন্তু আমাদের 10% অলরেডি হয়ে গেছে। তারপরে 2 কোটি, প্রায় 1.5 কোটি 2 কোটি লোক আছে যাদের বয়স 60-এর বেশি, মানে ভালনারেবল গোষ্ঠীর কথা যদি বলি। তারপরে হলো কি সবচেয়ে বড় কথা, ইটস এ ভেরি কস্টলি চিকিৎসা। কস্টলি। অন্যটা যদি আপনার কিডনি ডিজিজ হয়, কিন্তু চিকিৎসা কি? চিকিৎসা তো সেটা নরমাল ফ্লুর চিকিৎসা। না, চিকিৎসাটা আমি বলছি, মানে খালি প্রোটেকশনটা থাকবে ডাক্তারদের। ডাক্তারদের প্রোটেকশন তো না, রোগীর কথা ভাবছি আমি। ডাক্তার তো আমার, মানে আমি বলছি এর বাইরে তার চিকিৎসা কি আছে? আমার পেশা তো হলো তাকে সেবা করা আপনাদেরকে, কিন্তু যে রোগীর চিকিৎসাটা কি? রোগীর চিকিৎসাটা আইসিইউতে নিতে হবে। বাংলাদেশে আইসিইউর হটকারিতা, আইসিইউতে তো সব রোগীকে নিতে হবে না, এদেরটা আইসিইউতে নিতে হবে। এদেরকে নিতে হবে, কারণ আইসিইউ কেন নিতে হবে বলি, এদের মূল কষ্টটা শ্বাস প্রশ্বাসের কষ্ট, তার অক্সিজেন দিতে পারে না। তাতে এমন একটা জায়গায় নিতে, সেটা তো সবাই না, না, যারা এফেক্টেড হয়ে যাবে, সবাই না, এফেক্টেড অন্যদের তো হলো কি আপনারা আইসোলেশন করে রেখেছেন, আইসোলেশন করে বাড়িতে আইসোলেশন হতে পারে, এখানে চিকিৎসা, যার রোগ হয়ে গেছে, যার জীবাণু হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে খুব দ্রুত তার লাংসকে এফেক্ট করে। যেহেতু ভাইরাসে
সব সাধারণ অ্যান্টিবায়োটিক কোনো কাজ টাজ করে না, এবং তাকে মূল কাজটাকে তাকে শ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। শ্বাস প্রশ্বাসটা দেওয়ার জন্য আমাকে খালি অক্সিজেন আনতে দিলে হবে না, ব্লাডে অক্সিজেনের মাত্রা দেখার জন্য একটা অক্সিজেন গ্যাস অ্যানালাইজার লাগে। এটা সব জায়গায় সবার নাই। এই গ্যাস অ্যানালাইজারটা আমাদের সরকারি হসপিটালের বহুজনের নেই। তারপরে পালসের এটা থাকতে হবে, তারপরে তাকে ভেন্টিলেটর থাকতে হবে, তারপর অন্যান্য যেটা আইসিইউ যেটা। তো এই জন্য যদি দুর্ভাগ্য হয় কাকু যদি আইসিইউতে যেতে হয় বাংলাদেশে, ওই টাকার অভাবের কারণেও সে মরে যাবে এখানে, এবং তাকে সেখানে জবাই করা হয়। আপনারা দেখেন আইসিইউ হলো একটা প্রতারণার বড় একটা দ্বার বাংলাদেশে। একবার ঢুকাইতে পারলে কেউ, আর এখন আমাদের লোকজনের মাথার মধ্যে আইসিইউ ঢুকে গেছে, আইসিইউ আছে কিনা বললে একবার ফেলতে পারলে আপনাকে দিনে 1 লাখ টাকা বের করে দেয়। 50,000-এর নিচে কেউ করে না, এমনকি গণস্বাস্থ্যও 20,000 নেয়। বুঝতেই পারেন যে কি। হ্যাঁ, এরকম একটা প্রচারণাও আছে যে মারা গেল 1-2 দিন তারপর মারা গেল, ICU এবং এটা আছে ওইটা বিল আটকানোর জন্য। তো এই দিক দিয়ে এই জিনিসটার জন্য বিল বাড়ানোর, হ্যাঁ, বিল বাড়ানোর জন্য। এই কারণের জন্য সরকারের যেটা নতুন পদক্ষেপ ভালো করেছেন আমার মতে, এটাকে তারা নরেন্দ্র মোদী তো আরও রোগ নিয়ে আসতেন, ওনাকে ঠেকিয়েছেন, এটা ভালো করেছেন ভারত থেকে এটা সরকার। তবে এটাতে আমরা ঠেকিয়েছি কিনা কে কয়েছে না, না আমাদের আমাদের নামাজিরা যখন লক্ষ নামাজি পুলিশের ইভ্যাট করেছে, যেটা বিএনপি নামাইতে পারে না, লোক কাউ করতে পারে না, এদের যে সেটা দেখেছে, সেই খবর গেছে। কারণ এই দেশ তো নিয়ন্ত্রিত দেশ, তারা সঙ্গে সঙ্গে খবরটা পাঠিয়েছে। সব কিছু মিলে আমার প্রধানমন্ত্রী, আমাদের নজিমি, আমাদের আপত্তিটা কোন জায়গায় ছিল? নরেন্দ্র মোদীর আপত্তিটা হলো শেখ মুজিব হলো সবচেয়ে অত্যন্ত অসাম্প্রদায়িক লোক। আমাকে যদি আমি তার দল করি নেই কখনো, কিন্তু ওনার যে দুটা গুণের মধ্যে আমি সবসময় বলবো উনি অত্যন্ত অসাম্প্রদায়িক আর অত্যন্ত মহানুভবতা ছিল। এইটা তো তাদের উল্টা দিকের এইটাতে এসব যেখানে সেই ব্যক্তিকে উনার প্রধান, ওটাই ছিল মানুষের ক্ষোভ এটা। আর তার আমলে যে ভারতে কাশ্মীর থেকে নিয়ে দিল্লি যা হয়েছে, তাকে কি করে নিতে পারে? সে একটা নরঘাতক, তাকে এখানে আনাটা এটা সম্পূর্ণ মানব জাতির অপমান, ভারতীয়দের অপমান। আমাদের ভারতীয়দের প্রতি তো কোনো ক্ষোভ নেই। এই কারণে বলছে এটা হয়তোবা খোদা একটা আমার প্রধানমন্ত্রীকে একটা পদ বের করে দিয়েছেন যাকে নরেন্দ্র মোদীকে না আনতে হয়। মিস্টার নামিল ইসলাম খান। জি, না আমরা তো মোটামুটি যেভাবে সিদ্ধান্তটা হয়েছে যে আমরা যখন এখানে আলোচনা করছি যে যেটুকু প্রকাশিত হয়েছে যে 17 তারিখ কিন্তু একটা অনুষ্ঠান হবে, লোক সমাগম ছাড়া একটা উদ্বোধনী অনুষ্ঠান হবে। কিভাবে অনুষ্ঠানটা হবে, অনুষ্ঠানের কন্টেন্টস কি হবে, এটা নির্ধারণ করার জন্য আমি যদ্দূর জানি আসাদুজ্জামান নূরকে সভাপতি করে একটা কমিটি করা হয়েছে। তারা এখন ওই উদ্বোধনী অনুষ্ঠানটার কি কি কন্টেন্ট থাকবে, অনুষ্ঠান সূচিটা এটা তৈরি করার, প্রাথমিকভাবে তৈরি করার জন্য, তারপরে ধাপে ধাপে মাননীয় প্রধানমন্ত্রী এটা ফাইনালাইজ করবেন আগামী 2-1 দিনের মধ্যে। তারপর এটা আমাদেরকে জানানো হবে যে 17 তারিখ এখন অনুষ্ঠানটা কিভাবে হচ্ছে। আর অন্যান্য যা হওয়ার কথা ছিল সেগুলি হবে একটু মিডিয়া, প্রিন্ট, ইলেকট্রনিক ইত্যাদি এবং অনলাইনে সোশ্যাল মিডিয়াতে যা যা করার কথা ছিল সেগুলি আরও শক্তিশালীভাবে করার, যাতে অনুষ্ঠানে কোনো ঘাটতি করা হচ্ছে সেই রকম কোনো সিদ্ধান্ত কিন্তু হয়নি। সুতরাং যেটা দেখব যেটা সমাগমের ব্যাপারটাকেই এখানে প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো হ্রাস করার, কিন্তু সমাগম সব বাতিল করা হয়েছে না? না, বাতিল না, স্থগিত, কিন্তু সমাগম পরিহার করে নিরুৎসাহিত করা হয়েছে। মানে আপনি বড় কোনো সমাবেশকে নিরুৎসাহিত করে এখন একটা সীমিত সমাবেশের কোনো একটা অনুষ্ঠান হয়তো হবে। যেমন এই অনুষ্ঠানটা হতে পারে এমনও যে এটা হয়তো গণভবন থেকে হয়তো উনি বেশ কিছু মানুষ সহ বসে টসে এটার উদ্বোধনী অনুষ্ঠানটা প্রচারিত হলো, সারা দেশে সবাই জানতে পারলো। আর আমরা অনেকে জানি সারা দেশে অনেক ডিজিটাল ডিসপ্লে বোর্ড বা আমাদের পিছনে যেরকম আছে এগুলিকে কি বলে যে ডিজিটাল ওয়াল, এই ওয়ালের মতো জিনিস সারা দেশে জেলায় উপজেলায় স্থাপন করা হচ্ছে, যেখান দিয়ে এই অনুষ্ঠানটা প্রচার করা হবে যাতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সারা দেশে দেখতে পারে এবং মানে শ্রদ্ধা জানায়। ওই দিন সকালে 32-এ প্রধানমন্ত্রীর ছবিতে গিয়ে পুষ্প অর্ঘ্য দেওয়া, ওই যে স্মারক
টাকা, মুদ্রা ইত্যাদি অবমুক্তকরণ, তারপরে স্কুলগুলিতে নানান রকম অনুষ্ঠান যেগুলি হওয়ার কথা সীমিত পরিসরে এগুলি হবে। সুতরাং অনুষ্ঠান, আমি নিজেও একটা উপকমিটিতে আছি, সেখানেও মানে মিটিং হলো, সেই মিটিংয়েও আলোচনা হয়েছে যে নানান রকম পাবলিকেশন এবং সেমিনার, সিম্পোজিয়াম যেখানে মানুষজন থাকার কথা, এইগুলি একটু মানে স্লো পেসে আগানোর আলোচনা হয়েছে, যাতে করোনা ভাইরাসের গতি প্রকৃতিটা, মানে বাংলাদেশে এটা কতটুকু ইম্প্যাক্ট করে, এই গতি প্রকৃতিটা বুঝে নিয়ে পরবর্তীতে আবার যাতে তারিখ করা যায়। কারণ এখানে একটা সুবিধা আছে, উৎসবটা তো আসলে 1 বছর ব্যাপী, সুতরাং কিছু 2-3-4 মাস হাতে আছে আমাদের এদিক সেদিক করার। অ্যাজ ইউ অলসো নো, জাপানে যে হবে অলিম্পিক হবে, অলিম্পিকেরও কিন্তু একই সিচুয়েশন। তাদের জাপানের সাথে অলিম্পিক অ্যাসোসিয়েশনের যে চুক্তি, সেই চুক্তি অনুযায়ী তারা দেখেছে ঘেটে টেটে যে উইদিন 2020 যদি একটু পিছানো হয় তাতে তাদের রাইটটা চলে যায় না। সো তারা এটা মোটামুটি আনঅফিশিয়ালি আলাপ আলোচনা হচ্ছে, মেবি সিচুয়েশন খারাপ দেখলে তারা একটু পিছায় দিবে জিনিসগুলি। সো পৃথিবীতে বহু কিছুই এরকম পিছানো হচ্ছে, সুতরাং আমাদের এইগুলিও যে একটু পিছাবে আমার কাছে মনে হয় এটা যুক্তিসঙ্গত। আর করোনা ভাইরাসের ব্যাপারে আমি ঠিক মানে জানি না, জাফরুল্লাহ ভাই যেহেতু টেকনিক্যালি কোয়ালিফাইড লোক, উনি আইসোলেশন ইউনিটের ব্যাপারে যে বর্ণনা দিয়েছেন টেকনিক্যালি ডেফিনেটলি এটা কারেক্ট। বাট আমাদের মতো দেশে আমি বিশ্বাস করি যে হয়তো ওই রকম একটা ঘর তৈরি জেলায় জেলায় করা যাবে না, কিন্তু আপনি যেটা বলছেন আমাদের কতটা রেসপন্ড করতে হয় সেই ভিত্তিতে যদি আমাদের যেখানে যেখানে সুযোগটা আছে, যেমন আপনি অলরেডি করে ফেলেছেন, এরকম বাংলাদেশে যদি আমরা 20টা জায়গাও এখন তৈরি করাতে পারি, যাদের যার রিসোর্স দিয়ে একটা সেন্ট্রাল মানে ফ্যাসিলিটিজের কোঅর্ডিনেশন যদি থাকে হবে। আমি এই ক্ষেত্রে বলবো আমাদের দেশ তো গরিব দেশ জাফরুল্লাহ ভাই, আমেরিকা না, আমি ওই গরিব বলছি যে যেভাবে লুটপাট করি আমরা, এটা আমেরিকাতেও লুটপাট হয়। আমেরিকা $8.5 বিলিয়ন অলরেডি বরাদ্দ করেছে, কিন্তু ফ্যাক্ট রিমেইনস যে তাদের এখানেও এখন পর্যন্ত এই রোগ শনাক্তকরণের কিট নাই এনাফ। কিন্তু সিএনএনে আমেরিকার সার্জন জেনারেলকে আনা হয়েছিল, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমাদেরকে এনাফ কিট আছে কিনা, বলে তখন সে ব্যাখ্যা দিল যে এনাফ কিটের ব্যাখ্যা হলো কারো যদি এই পরীক্ষাটা করার প্রয়োজন হয়, কিটের অভাবে করা না যায়, সেটাকে আমি বলবো আমাদের ফেইলিওর। কিন্তু এখন পর্যন্ত ওই লেভেলে যায় নাই। আমি ওই ব্যাখ্যাটাকে বাংলাদেশে আনবো যে ওই রকম আইসোলেশন ইউনিটে রিয়েলি রোগগ্রস্ত মানুষটাকে নেওয়ার যেই প্রয়োজনটা তৈরি হবে, তৈরি হওয়ার পর যদি দেখি আমাদের নাই, তখন আমি বলবো আমরা ফেল করেছি। কিন্তু আমি আপনার সাথে একমত, এই পয়েন্টটা আলোচনা হওয়া জরুরি যে আমাদের কিছু আইডিয়াল আইসোলেশন ইউনিট যেমন গণস্বাস্থ্য কেন্দ্র করেছে, যেমন অ্যাপোলোতে আছে শুনেছি, এমন বাংলাদেশের আরও কিছু মেজর হসপিটালে 10 লক্ষ টাকা শুনতে বড়, কিন্তু রাষ্ট্রের জন্য 10 লক্ষ টাকা ইনটু 100 ইজ নট এ বিগ মানি। কারেক্ট। সো আমি মনে করি রাষ্ট্র তার অ্যাভেলেবল রিসোর্স এদিক সেদিক করেও বাংলাদেশে 100টা এইরকম কার্যকর সেন্টার মানে আইসোলেশন ইউনিট তৈরি করে ফেলতে পারে। এটা আমি আজকে এই অনুষ্ঠানেও আমরা আলোচনা করলাম, এটা মিডিয়াতে এটা নিয়ে প্রচারিত হওয়া দরকার এবং সরকারের কাছেও এটা একটা পরামর্শ হিসেবে যাওয়া দরকার। আচ্ছা, ছোট্ট করে জাস্ট এই প্রসঙ্গটা আমি অন্য প্রসঙ্গে যেতে চাই। কিছু বিষয় বলা হচ্ছে যে পাবলিক গ্যাদারিংয়ে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে, বাট অনেক অভিভাবকই উদ্বেগে আছেন যে স্কুলগুলো খোলা থাকছে এবং স্কুলগুলো তো নানা কারণে নানাভাবে নির্ধারিত কাজের বাইরেও ব্যস্ত রাখতে হচ্ছে। সো এই দিকগুলোকে আপনি ফ্লাইটে উঠলে যেহেতু একটা বদ্ধ পরিবেশের মধ্যে সেখান থেকে ছড়ায়, অনেক ট্রান্সপোর্ট আছে, পাবলিক ট্রান্সপোর্ট আমি যদি বলি এসি বাস বা এসি ট্রেনের মধ্যে বাস, এগুলোতে তো আপনার
কি করবেন আপনি? কি করবেন আমি আপনাকে বলি, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এবং আপনি এটাই যখন যদি মেনে নেন, এবং বলা হচ্ছে যে আপনি ক্রিকেট খেলার মাঠে যেন দর্শক না থাকে, দর্শক না এরকম থাকে। বলা হচ্ছে। এবং কিছু তাহলে কিছু খেলা তো স্কুল- এভাবে হচ্ছে। এবং স্কুলের খেলা বাচ্চারা না তো, হয় আপনি এরকম করে দিতে পারবেন, এবং দর্শক স্কুলে তো শুধু বাচ্চারা একটু ভালনারেবল কিন্তু কম, তার ভাই মানেই না এটা- তো বাচ্চারা শিক্ষক না, আছে, you are right. সেখানে কিন্তু এই staff আছে। আলোচনাটা আজকে আমরা আমাদের প্রেক্ষিতে আলোচনা করছি, তো এই মুহূর্তে এটা আমেরিকান প্রেক্ষাপটে আলোচনা হচ্ছে। হু যেভাবে বলেছে, আপনি যা যা বললেন এটা হু বলেছে, কিন্তু এই যে হু যে বলে দিল, আমেরিকার প্রেসিডেন্ট ইলেকশন হবে কিভাবে? তারা তো জনসভা করতেছে একের পর এক, এখানে এবং তাদের সকলের 3 প্রার্থীরই বয়স 70 ঊর্ধ্ব। হ্যাঁ। তার মানে তারা কিন্তু ভালনারেবল। এবং এইটা স্যান্ডার্সকে সিএনএনে জিজ্ঞাসা করা হয়েছিল, তো উনি তখন হেসে দিয়েছেন, বলে তাহলে এগুলি কি, তাহলে আমরা সবকিছু বন্ধ বন্ধ করে বাড়ি চলে যাব? মানে এখন আসলে সেটা না, সব কিছুই চলবে সতর্কতার সাথে। আমি মনে করি বাংলাদেশের স্কুলগুলির একটা লেভেল পর্যন্ত বন্ধ করে দেওয়া হবে কিনা আরো 2-3টা দিন দেখা যেতে পারে, যে এটার গতি প্রকৃতিটা। এবং আমি জাফরুল্লাহ ভাইয়ের ওই কথাটাতে গুরুত্ব দিব, যে কোনো যেন চাপা দিয়ে রাখা না হয় তথ্য। এটাই সত্যিকারের পর্যবেক্ষণ দিয়ে যদি আমরা আরো কয়েকটা দিন সময় পাই, যদি দেখা যায় এটা স্প্রেড আরেকটু হচ্ছে, যেটাকে বলে কমিউনিটি লেভেলে স্প্রেড হচ্ছে কিনা। এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে কমিউনিটি স্প্রেডের কোনো উদাহরণ হয় নাই, বাইরের থেকে তার সঙ্গী সাথী ইত্যাদি। সো যেই মুহূর্তে ঢাকায়, নারায়ণগঞ্জ, কুমিল্লায়, আমরা ঢাকার মিরপুরে যখন দেখবো যে কমিউনিটি লেভেলে, দেন এন্ড দেয়ার স্কুল বন্ধ করতে হবে প্রথম। আর অন্যান্য জিনিস আপনি অত বন্ধ করতে পারবেন না। এখানে একটা জিনিস এখানে বলতে চাই, বাচ্চারা ভালনারেবল, এটা কিন্তু এটা সবচেয়ে বেশি এখানে গুরুত্বপূর্ণ। আমি বাংলাদেশের নাগরিকদেরকে কনগ্রেচুলেট করি, এই যে কয়জন এসছে তারা নিজেরা ভলেন্টিয়ার করেছে, তারা সরকার কিন্তু ডিটেক্ট করে নাই, তারা ফোন করে খবর দেবো আমরা এই অবস্থায়, তাতে করেই তারা। সুতরাং এটাই হলো, সেই জন্য জনগণ সরকার আবার ব্যবস্থাটা করেছে যে না, না, কোথায় জানাতে সেটা হবে, করতাম। মানুষ এটা জানে যে কোথায় ফোন করে সরকারের জানাতে আমি হবে। কোনোখানেই করছি না। একটা জিনিস হচ্ছে, আমি আগেও অন্যান্য জায়গাতেও বলি সরকার যা দিয়েছে সেটা, কিন্তু সেগুলি অনেকগুলি জায়গাতে পর্যাপ্ত না, যেখানে সেটা এটা করেছে, এটা হলো কি ইজি ওয়ে আউটের মতো, যখন কি ওই হুকুমনামা দিয়ে দিয়েছে আইসোলেশন করো, এই যে, কিন্তু তাকে যে কি এই আইসোলেশন ইউনিটটা কীরকম একটা পত্রিকা ভেতরে হয়তো টাকা বরাদ্দ হচ্ছে, না, আমরা হয়তো এটা প্রকাশ আমি একটু হয় বলি, টাকা বরাদ্দ মানে কেউ খেয়ে ফেলবে, কারণ স্বাস্থ্য খাতে তো বালিশ কাহিনী আমরা জানি। সেই জন্য এটাকে পরিষ্কারভাবে প্রকাশিত, আমি যেই জন্য সত্য প্রকাশটাকে বলছি সবচেয়ে বড় চিকিৎসা। এটা যদি আজকে সংবাদপত্রে যদি বেরোয় যে আইসোলেশন ইউনিট মানে এটা কি, যেমন কি একটা আমেরিকা নিয়ে পরিষ্কার, ওটা কোনো আহামরি কিছু না, বলছে তো 2টা রুম হতে হবে, বাতাসের যেন নয়, নিচে দিয়ে যাওয়া আসা করবে, তার এমনকি দরজা জানলা যে কেউ যেন না খুলে, এটাকে ইন্টারনাল নেগেটিভ প্রেশারে যেটা সব বর্ণনা আছে, এটা তেমন কোনো কঠিন কাজ কিছু না, কিন্তু এটা কিছুটা অর্থ ব্যয় করতে যে এইদিকে আছে। আর তারপরে আমি যেটা বলতে চাচ্ছি, যে আজকে আমাদের এমন কিছু হয়নি যে সব কিছু বন্ধ, তবে জনগণের এই সরকার যে গতকাল একটা সরকারকে, প্রধানমন্ত্রীকে কনগ্রেচুলেট করছে আমি আবার, যে উনি সাহস করে সত্য কথাটা কালকে বলেছেন যে এটা বন্ধ করে দিচ্ছি। বঙ্গবন্ধুর আমরা সব এত দীর্ঘদিন ধরে আমরা প্রত্যাশা করে বসেছিলাম, তার শতবার্ষিকীতে উল্লাস, সেটা উনি বুঝেছেন, বুঝার পরও উনি কালকে বলছেন যে আমাদের মাঠে এটা হবে না। এটাও কিন্তু একটা সাহস লাগে, প্রধানমন্ত্রী এটা সাহসের পরিচয় দিয়েছেন। উনার সাহসের পরিচয় আমাদের কী লাভ হয়েছে আজকে? আমি তো বাজার টাজার করি না, যাই না, ঘর জামায় মানুষ সব অন্যের পয়সায় খাই দেয়, সেটা আমাকে একটা আমার কাজের সব বাজারের লোক কমে গেছে, তো অপ্রয়োজনীয় ভিড়টা অলরেডি কমতে শুরু করেছে। আমাদের বাকি কাজ যেটা শেখাতে হবে, থুতু ফেলতে হবে না, কফ ফেলতে হবে না, এগুলি আমাদের ছেলে মেয়ে হয়তো কাশির শীষটা ফেলতে হবে না। আমি যদি কোনো কাশি আসে, তা ওইটা যে কথাটা নঈম আগে বলেছে, মুসলমানদের একটা সুবিধা আছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হলে এখান থেকে নিয়ে এই পর্যন্ত। আমি বলি, আমি যখন ইয়াং সার্জন হিসাবে বিলাতে, আমার নার্সটা আমার ঘাড়ের উপরে দাঁড়িয়ে থাকতো, সে দেখতো যে ঠিকমতো স্ক্রাব করি কিনা, আমরা বলি না, বলে ঘষো, তোমার হাত ঘষো, সাবান দিয়ে হাত ঘষো, এবং এই পর্যন্ত সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো। আর আমি রেগে যেতাম, কি বেটি, আমি ডাক্তার, আমার উপরে খবরদারি করো। কিন্তু এই যে আর নামাজের জন্য আমাদের একটা পরিষ্কারভাবে বর্ণনা আছে, হাত নাক কীভাবে ধুতে হবে। এখন এই শিষ্টাচারগুলি হয়তো আমাদের মধ্যে আরও ফিরে আসবে, যে তাহলে এটাই হবে আমাদের জন্য বড়, সেটা লাভ হবে, যে সেই জন্য বলছি। তারপরে কি স্কুল কলেজের সম্পূর্ণ বলা, পরিষ্কার পরিচ্ছন্ন, এটার জন্য কারো হলে তাকে
আমার চোখে যে আমি সবার সামনে না দিই, সেটাকে দেওয়ালের দিকে ফিরে দিতে হবে, দূরে দিয়ে, এইসব খুব বেশি কঠিন কাজ কিছু না। তাহলেই হবে কি আমাদের এটাকে নিয়ন্ত্রণে, তারপর আমাদের দেখা যাক কি হয়। যেটা উনি বলেছে আমরা আরও 5-7 দিন অপেক্ষা করতে হবে, তবে আমাদের প্রস্তুতি নিতে হবে এবং সেটাকে করতে হবে, আমাদের সাবধানতা নিশ্চয়ই নিতে হবে। তো ভয় পেলে কোনো লাভ হবে না, অকারণে নাকে কাপড় চোপড় বাইরে পয়সা বরবাদ করেন না। এটা হলো আরেকটু উপদেশ দিতে চাই, এটা হলো অ্যাফেক্টেড লোকের জন্য। এই আর কি। যে আমি একটু অন্য প্রসঙ্গে যাই, বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে অনেক দিন ধরে কথাবার্তা হচ্ছে বিএনপি চেয়ারপারসন, এবং সর্বশেষ খবর যেটি যে তার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হচ্ছে। আমরা ধরে নিচ্ছি যে প্যারোলে মুক্তির প্রসঙ্গটা হয়তো সেই চিঠির মধ্যে আছে। আমি একটু হেল্প করে দিই প্রশ্নটার সঙ্গে আর কি, যে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মতামতের জন্য। এটা কিন্তু প্যারোলের জন্য বলা হয় নাই। তো এটা এমন ভাবে বলা আছে যাতে সরকারের পক্ষে আইদার অফ দি টু করতে পারবে। এই দরখাস্তের আওতায় চাইলে প্যারোলও দিতে পারবে, অথবা 401-এ সরকারের সেই ক্ষমতা আছে ফৌজদারি কার্যবিধিতে যে সরকার কাউকে মাফ করে দিতে পারে। সেটা তো রাষ্ট্রপতি, এই তো সরকারের মানে ফাইলটা ওইভাবে মুভ করে রাষ্ট্রপতি, কিন্তু সেটা তো আবার ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার ব্যাপারটা মানে ধরেন দুঃখ প্রকাশ, ক্ষমা, এগুলি তো হলো এবং সেটা কি টার্মিনোলজির ব্যাপার। সেটা কি পরিবার দিয়ে হয়? পরিবার দিয়ে সম্মতিতে, এটা বলা হচ্ছে যে তার সম্মতির রেফারেন্স আছে। পত্রিকাতে কিন্তু নিউজ এসছে যে খালেদা জিয়ার সম্মতিতে আত্মীয়রা সেই আবেদনটি করেছেন। তো এই সম্মতিটার এখানে তাৎপর্যপূর্ণ, আমাদের হেডলাইনেও ছিল যে খালেদা জিয়ার সম্মতিতে। জি জাফরুল্লাহ ভাই। না, এখানে তো নিশ্চয়ই যেটা এটাকে সরকার দেখেছে, আমিও পত্রিকায় দেখেছি তাতে। তবে এইখানে এটাকে দুটা বিষয়, একটা বিষয় হলো আমাদের বিচারপতিগণ অত্যন্ত হাঁটু কাঁপা রায় দিচ্ছেন, যেটা দুর্ভাগ্যজনক। দেখেন ভারতের এই যে দিল্লির যে ঘটনা, মুরালিধর রাত্রি 12টায় বসে পুলিশকে করা, তারপরে করা, সেখানেও সরকার যে কিভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করে, তাকে যখন সেটার জন্য পরের দিনেই তাকেও বদলে। আমাদের তো পিরোজপুরের সেটা না, পিরোজপুরে এটা তো সরকারি হস্তক্ষেপ কীরকম ভাবে তাকে দিয়েই করা হলো ওখানে। কিন্তু তফাৎটা হলো মুরালিধরের জন্য সারা দিল্লি শহর তাকে ফেয়ারওয়েল দেওয়ার জন্য জোরে পড়েছিল। যে বিচারপতিগণ তারা যদি এটা যে তাদের যদি বিবেকের যা দায়ী, এইটাতে কোনো বিচারপতি কোনো আইন কোনোখানে বাধা ছিল না ওনার বেলটা না দেওয়ার জন্য। ওনার যেটা তারা বিচারপতিগণ অজ্ঞতার পরিচয় দিয়েছেন। আমি শব্দ দুর্ভাগ্য, আমি অপমান করতে চাইছি না, ছোট করতে চাইছি না, ওনারা ওটা শব্দগুলি বোঝার চেষ্টা করেন নাই। যেটার মেডিকেল রিপোর্ট এসেছিল অত্যন্ত অসম্পূর্ণ। ওনারা এমনকি দ্বিতীয়বার যে রিপোর্ট এসেছে সেটা আরও খারাপ রিপোর্ট। ওনারা বলেছে ওনার রক্তচাপ ওয়েল কন্ট্রোলড মানে কি? ওনার রক্তচাপ কত মাত্রা ছিল কোথায় উল্লেখ ছিল না, আর কোনো এফেক্ট ছিল উল্লেখ ছিল না, লিখেছে রিলেটিভলি কন্ট্রোলড। ওনার ডায়াবেটিস বলেছেন অ্যান্ড কফ রিলেটিভলি রিলেটিভ কন্ট্রোল মানে কি, কত ছিল? আজকে এখানে আমরা ডায়াবেটিসের জন্য আমরা একটা মাত্রা আছে, গত 3 মাসে আপনার ডায়াবেটিস কত থাকে সেটা দেখার মাত্রাটার নাম হলো HbA1c। সেটা কত ছিল? সেটা 6-এর কম থাকতে হবে, সেটা উল্লেখ নেই। 3 মাসে কতদিন পর মাপতে হয়? এটা 3 মাসে একবার, 3 মাসে একবার মাপলে সে 3 মাসের একটা এভারেজ আসে। এভারেজ 3 মাসের একটা এভারেজ আসে, ওইটাই হলো সবচেয়ে নির্ভরযোগ্য। 3 মাসে একবার মানে কতদিন? ওটা তো অন্যগুলি তো হচ্ছেই, অন্যগুলি তো আপনি ডেলি করতেছেন 14, 15, 16, কিন্তু কোনোদিন হয়তো 6 হয়েছে, 7 হয়েছে, এটা এভারেজটা বের করা। এটা হলো আধুনিক জগতের এটা সবচেয়ে রিলায়েবল, এটা হলো সহজ পদ্ধতি। তার কোনো ওই রিপোর্টে কোনো উল্লেখ নেই, এটা না জানার কোনো কারণ নাই। এতে বিচারপতির কাছে একটা কাগজ আছে, ওনাদের পড়ে নিয়ে বুঝে নিয়ে বই দেখে ইন্টারনেট দেখে ওনারা বুঝে নিতে পারতেন, ওনারা জানতে চান নেই। আমি দুঃখিত এটাকে যেটা করা, এটা যা তার ওনার প্রভাবিত না হলে আমাদের ভালো ভালো বিচারপতি আছেন। তারপরে যেটা হলো কি ওয়েল কন্ট্রোল, তার সেটার সেই মাত্রার কোনো উল্লেখ নেই। অথচ ওই দিনের যেটা আমি তাদের যে দিয়েছে তার কপি একটা আমি সংগ্রহ করেছি, সেই দিনও তার ছিল 15, আর ছিল HbA1 ছিল 10-এর উপরে 11 না কত। ওই দিনেরটাই আমি এটা সংগ্রহ করেছি। তাদের এটা উচিত এই জাতীয় যেটা কারণে একটা প্রতিদিন প্রকাশ করা, তারা সরকার বলা উচিত ছিল, বিচারপতিগণ সেটা জানতে চান নাই। তারপরে বলেছেন তারা তার চেস্টের এক্সরে নেই, আগের বারেতে কী ওষুধ পাচ্ছিল, কী ওষুধ পাচ্ছেন তা নেই,
তাহলে জনগণ আমরা দেখতে পেতাম। আমরা অন অ্যাভারেজ, আজকে তো এইটা কেবল ডাক্তারের বা জনগণের ব্যাপার না, তো এইসবের প্রেক্ষিতে এইটাকে বিচারপতির উচিত ছিল উনাকে বাইরে বা যেখানেই কিছু কিছু লোকের আমাদের আস্থা হয় না। আমার প্রেসিডেন্টের যখন বিএসএমইর উপরে আস্থা নাই, সুতরাং খালেদা জিয়ার আস্থা হবে না, এটা হচ্ছে আমিও একটা ভিন্ন কথা। আমি বলছি আমি এছাড়া বাইরের চিকিৎসা করাবোই না। আমারও তো জীবন আমার কাছে ইম্পর্টেন্ট, কারণ আমি বিশ্বাস করি সেটা। এখানে করলে যেটা বঙ্গবন্ধু যখন চিকিৎসা যায়, ওনাকে আমি বলেছিলাম, উনি বলতে আমি তো আসতে চাইনি, তোরাই আমরা জোর করে পাঠাইছিস। আমি সেই কাহিনিও আপনাদেরকে জানাতে পারি। সুতরাং আজকে সেই জায়গায় আমরা যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি, সেখানে খালেদা জিয়াকে না দেওয়াটা আমাদের বিচারপতিগণ অন্যায় করেছেন। আমি সোজা সরল কথায় বলতে চাচ্ছি, এটাকে উনারা, সেটা আমি জানি না কেন, তারপরে দিয়ে উনি তো পালিয়ে যেতে পারবেন না, পালিয়ে যেতে পারবেন। তারপরে যেটা বলেছেন ওনার রিমোটের 88,000, এগুলি রিপোর্টটা অত্যন্ত অসম্পূর্ণ। ওনারা যদি চাইতেন না, যে কোনো ডাক্তারকে, আমাকে ডাকার দরকার নেই, এটা আমি বারবারে বলেছি, আমাকে একবার দেখতে দেন। উনি গিয়েছিলেন হেঁটে, এখন হুইল চেয়ারে চলাফেরা। আরেকটা কথা, আমাদের চিন্তা করেন, এটা 10 ফিট বাই 20 ফিট একটা জায়গার মধ্যে 24 ঘন্টা আপনি আছেন, আপনি তার মূল রোগটার কথা উল্লেখ নেই। উনার মূল রোগ হলো মানসিক অবসাদ। বঙ্গবন্ধু তার বইতে যেই রোগের কথা 3 বার লিখেছেন, সেটা মানসিক অবসাদ, সলিটারি কনফাইনমেন্ট। উনি একবার নিজে ওখানে স্ট্রাইক করেছিলেন, উনি ধর্মঘট করেছিলেন এর বিরুদ্ধে। তো আজকে খালেদা জিয়া সেই রোগেই আছে। সেটা একটা, তাদের 7 জন স্পেশালিস্ট দিয়েছেন, সেখানে একজনও মনোরোগ স্পেশালিস্ট নাই। ইটসেলফ এটা ডিক্টেটেড রিপোর্ট। এই ডিক্টেটেড রিপোর্টের উপর তো বিচার হতে পারে না। সুতরাং এই দায়িত্ব তো আমার বিচারপতিদের। আমি এখনও মনে করি বিচারপতিরা সুমোটর করে ওই ফাইল আনে, যেভাবে শামীমের ফাইল রিকল করেছেন, এটা উচিত হবে প্রধান বিচারপতির, এটা রিকল করে উনাকে এই 17 এটাই হবে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা নিবেদন, উনাকে মুক্তি দিয়ে দেওয়া জামিনে। খান, আমি এই বিষয়টাতে আসলেই আমার একটু ইন্টারেস্ট আছে, আমি একটু কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, আমি জাফরুল্লাহ ভাইয়ের একটা অংশ, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই জন্মশতবার্ষিকীর এই পুরো পিরিয়ডের মধ্যে আমার একটু বিশ্বাস করতে ইচ্ছা করে যে খালেদা জিয়া যে কোনো একটা আইনি প্রক্রিয়ায় জেলখানা থেকে বেরিয়ে আসবেন। এটা কি দীর্ঘস্থায়ী কারামুক্তি বা এই রায় থেকে মুক্তি, উনি চাইছেন 17 মার্চের আগে, আপনি বলছেন পুরো আমি এটা যাচ্ছি যে কোনো একটা প্রক্রিয়ায় উইদিন দিস ইয়ার। আমি তো একটু বড় স্প্যান রাখছি, আমি চাই না যে আমার মানে পূর্বাভাসটা ফেল করুক, তা আমাকে একটু সতর্ক থাকতে হয়, এটা চাই। এবং এটা যে দেরি হচ্ছে, এর জন্য আমি খুব সংক্ষেপে কারণ বললে, এই পরিবেশটা নষ্ট করেছেন এককভাবে জনাব তারেক রহমান। এই পরিবেশ, এটা কয়েকবারই আমরা পরিষ্কার প্রকাশ্যে সেই পরিবেশ তৈরি হতে দেখেছি, এবং কোনো একটা দুর্ঘটনা দিয়ে সেই পরিবেশটা নষ্ট হতেও আমরা প্রকাশ্যেই দেখেছি। এইটুকুর ভিত্তিতে বলা যায় যে তারেক রহমান একেবারেই এই জায়গাটাতে নিষ্ক্রিয় থাকা দরকার ফর এ সিগনিফিক্যান্ট টাইম। উনি যদি তার মায়ের ওয়েল উইশার হয়ে থাকেন, উনি যদি ওনাদের রাজনীতির ওয়েল উইশার হয়ে থাকেন, এটা গেল একটা কথা। কিন্তু বিচারকদের জায়গাটাতে আমি ভেরি হাম্বলি জাফরুল্লাহ ভাইয়ের সাথে একটা ভিন্ন ধারণা প্রকাশ করতে চাই। আমার ধারণা, এটা আমার বিশ্বাস, এই যে বিচারকরা আমাদের ক্ষমতাবানদের ব্যাপারে এত রূঢ় অবস্থান নিচ্ছেন, এটা আমাদের বিচার ব্যবস্থার একটা উন্নতি। এখন নাও এটা মানে আমাদের এখানে রেওয়াজ ছিল যে মানে শীর্ষ পর্যায়ের কাউকে ধরা হয় না। যখন প্রথম হোসেন মোহাম্মদ এরশাদ জেল খাটলেন, আমরা সবাই অবাক হয়েছিলাম যে সত্যি সত্যি জেল খাটে একজন প্রাক্তন রাষ্ট্রপতি, এটা তো আমাদের ইতিহাসে ছিল না। তখনও কিন্তু আমরা এরশাদ সাহেবকে মোটেই পছন্দ করতে পারতাম না, অথচ আমরা বিস্মিত হইতাম যে প্রেসিডেন্ট এরশাদ জেল খাটতেছে। তারপরে আসলো যে 2 নেত্রী নারী, ওনাদের তো জেলে যাওয়ার কোনো প্রশ্ন নাই। এইটারও কিন্তু অবসান হয়েছে। এখন খালেদা জিয়া ভুলে যান, এটা যে কোনো XYZ একজন ফর্মার প্রাইম মিনিস্টার, তিনি কিন্তু একটা অপরাধ প্রমাণিত হওয়ায় ইন দি কোর্ট তিনি তার সাজা ভোগ করছেন।
সুতরাং এটা কিন্তু একটা না, স্বাভাবিক। একটু আমি ইন্টারাপ্ট করি, এখানে সাজাভুক্ত আমি কিন্তু একবারও বলি না যেমন সাজা মাফ করেন বা না, 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 আমি এটা বলছি না। না, কিন্তু জামিনের বিষয়টা আমি বলি, এই হাইকোর্টে, এই সুপ্রিম কোর্টের একাধিক উদাহরণ আছে। জি। ফাঁসির আসামি, জি। ফাঁসির আসামি যার ফাঁসি শেষ পর্যন্ত হয়েছে তাকে জামিন দিয়েছে, নিম্ন আদালতে ফাঁসি হয়েছে, হাইকোর্টে ফাঁসি বহাল জাফরুল্লাহ আছে। ভাই, আমি কিন্তু না, এটা- আমি একটু শেষ করি। ফলে যেটা হয়েছে কি, তাকে যে কারণটা ছিল মানবিক কারণ, জি। সে বলতে যতদিন পর্যন্ত তার ফাঁসি না হয়, ফাঁসি না হলে এই ইন বিটুইন পিরিয়ডটা তার পরিবারের সাথে থাকুক, তার ছেলে মেয়ের সাথে থাকুক, এই মানবিক কারণে ফাঁসির আসামিকে বিল দেয়। তো আজকে খালেদা জিয়াকে কি বিচারপতিগণ মানবিক কারণে, তাকে শারীরিক অবস্থা বিবেচনা, বয়স বিবেচনা, মানবিক কারণ রেখে তাকে জামিনটা যে ওনারা দিতে সাহস করছেন না বা দিচ্ছেন না, ওটাকে নিয়ে আমি এই তারিখের জায়গাটা প্রশ্নটা যদি বলেন আমি সেটাও বলতে পারি। হ্যাঁ, এটার সাথে আমি নইমের সাথে একমত যে তারেকের নাক গলানো বন্ধ করা অবশ্যই প্রয়োজন। সেটা ধারবাদ আমি আজকেও এক মুক্তিবাদীদের বলছি, আমি তোমাদের ওই ব্যানার থেকে ওই একটা ছবি সরিয়ে দাও। এটা তার জন্য মঙ্গলকর, দেশের জন্য মঙ্গলকর, তার পার্টির জন্য মঙ্গলকর, তাকে সঠিক রাজনীতির পথে। এর ফলে হবে কি, আমাদের প্রধানমন্ত্রীর মনে হয়তো আস্থা জন্মাবে, এবং সেটাকে করে এই স্যাক্রিফাইসটু করো তোমরা। তোমাদের ব্যানারে খালেদা জিয়া রহমানের ছবি রাখো, আর ছবি রাখো না, তাতে দেশের মঙ্গল হবে, রাজনীতি সঠিক হবে। জাফরুল্লাহ ভাই, যে আমার সাথে যে আমার কথার প্রেক্ষিতে যেটা বললেন খুব ইন্টারেস্টিং হলো। আপনার এই কথার সাথে আমার কোনো দ্বিমত নাই, কিন্তু আমি যেটা বলছিলাম যে আপনি যে উদাহরণ দিয়েছেন যে ফাঁসির আসামিকেও দেওয়ার জন্য, সম্ভবত খালেদা জিয়ার সিচুয়েশনটা আবার অতটা গ্রেভ না। এটা আমি ব্যক্তিগত খোঁজখবরও জানি যে এতটা গ্রেভ না, এতটা গ্রেভ না। হ্যাঁ, আমি ধরেন আমি অত গায়েবী কোনো কিছু কথা বলবো না, কিন্তু যতটুকু ধারণা অতটা গ্রেভ হলে তাড়াতাড়ি বিবেচনাটা করতো। আর আমি তো বলছি যে আমি আশা করছি যে হয়ে যাবে খুব দ্রুতই, যদি তারেক রহমান আরেকবার ডিস্টার্ব না করে। এখন এই যে হয়ে যাবে, এইটা দেরিটা হচ্ছে কেন? আরেকটা যে কারণে দেরি হচ্ছে, যে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের বিচার বিভাগ অভ্যস্ত হচ্ছে আমাদের শীর্ষ ব্যক্তিদের ব্যাপারেও নির্দ্বিধায় সাজা শোনাইতে। আমি এটা শেষ করতে না, রাফুল্লাহ ভাই, আপনি আপনার ভিন্ন মত দিয়েন। আমি এটা এবং এই যে শুরু হলো, যখনই এটা কেউ সাহস দেখানো, সাহসের চর্চা শুরু হয়, ইমিডিয়েট বিরোধী দল এটাতে এফেক্টেড হয়। এইটাতে ভাগ্যচক্রে বিএনপি এখন অপোজিশনে, কিন্তু যখন ইতিহাসের চাকা তো ঘুরবে, কোনোদিন আওয়ামী লীগের এই সরকার, এই দলও 10 বছর 20 বছর পরেও তো বিরোধী দলে আসবে। তাদের যদি সিমিলার অপরাধ থাকে, তাদের কারোর কোনো নেতা নেত্রীর যদি একই রকম অপরাধ থাকে, আমার বিশ্বাস এই কোর্ট এই প্রেসিডেন্সগুলির কারণেই সাহসী হবে তখনও ওই সিদ্ধান্ত দিতে। সুতরাং এটা কোনো একটা সময় শুরু হইতে গেলে কেউ না কেউ ফার্স্ট ভিকটিম হয়। এই ন্যায় বিচারের ভিকটিম হচ্ছেন খালেদা জিয়া। না, এটা ন্যায় বিচার না, একটা আমি শেষ করেছি, এখন আপনি বলেন। আমি বলি, এটাকে একটা জিনিস ভুল জিনিস নিয়ে আমি পয়লা যে জিনিসটা আমি প্রত্যেককে বলতে পারি যে আছে, আমি এই যে কালকেও আমি কামড় হয়েছি আমাদের বলছি, আপনারা যদি কখনো যদি আপনার বিরুদ্ধে যান, আপনাদের বিরুদ্ধে কোনো রকম এই অন্যায় আচরণ করা হবে না, এই গ্যারান্টি করতে যারাই আছে, যদি যেই ডাক তার বিরুদ্ধে। এখানে তো অনেক হয়রানি আছে আজকে। তবে যেই জিনিসটা আছে আমাদের দেশের একটা দুর্ভাগ্যজনক, যেমন আমার প্রধানমন্ত্রী বারে বারে রেফার করতেন যে এতিমের টাকা চুরি করেছেন, অথচ বঙ্গবন্ধু তার বইতে কি বলেছেন, এই জাতি আমাদের চোর বলে। তার বই লেখা কোট করছে, আমাকে চোর বলে। আমি 16 মাস 12 মাস 16 মাস ছিলাম, মন্ত্রী ছিলাম, কি করেছি, বলছে যে আমি এটা করছি ওইটা করছি, আমাকে চোর বলছে। বঙ্গবন্ধু তো 13 বছর জেল খাটতে হয়েছে, সেটা তো সরকারের হয়রানি, সেটা নিরাপত্তা কাহিনী, চুরির কথা বলে না, এটা নিয়ে না 17 বছর জেল খাটে সেটা নিয়ে না। আমি এই মামলার ফয়সালাটা অন্য কথা, যেখানে বঙ্গবন্ধু বলছেন আমাকে চোর বলে, এই জাতির আমাকে চোর বলে, আমাকে বলে যে আমি বলাকার মালিক। আর তা বলতে এই জাতির যাদের জন্য কাজ করি তারা আমাদের ভুল বুঝে, তাদের জন্য বলতে শেরে বাংলাকে বলেছে, উনি উদাহরণ দিয়ে বলেছেন। সুতরাং আজকে খালেদা জিয়াকে যে চুরির অপরাধটা, যে 2 কোটি টাকার মামলাটা আছে, সেটা যেখানে টাকাটা, এটা উনি একটা কাজই করেছেন। আমি বলি, আমি যদি একটা সচেতন নাগরিক হিসাবে
উনার ক্ষমতার একটা অপব্যবহার হয়েছে। যেই অ্যাকাউন্টের টাকাটা সেইভাবে না হয়ে এটা আমলাদের বিশ্বাস, শুধু এই জন্য আমার মাননীয় প্রধানমন্ত্রী বলতে আমলা থেকে সাবধান, গোয়েন্দা বাহিনী থেকে সাবধান। কিন্তু আপনি তো স্বীকার করতেছেন যে তারপরে খালেদা জিয়া এখানে একটা, তার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, কেউ তাকে মিসলিড করুক, কিন্তু দায়িত্ব তো তাকেই নিতে হবে, যে টাকাটা তো সরিয়ে সরানো হয়েছিল। দায়িত্বটা যদি নিতে কথা বলেন, আজকে যে এই হাজার হাজার কোটি টাকার দুর্নীতির সেই দায়িত্ব কি আমাকে নিরপরাধ প্রমাণ করবে না? টাকা চুরি করেছে, আমার চুরির মামলায় তো এটা আমার চুরি না, এটা চুরির মামলা ফয়সালা হোক, সেটা নিয়ে আমরা করে নিই কথা। তবে জামিনটা না দেওয়াটা এটা কোনো বড়দের না। যেইভাবে হাজার হাজার কোটি টাকার হচ্ছে, যেভাবে আছে সেখানে যখন অভিযোগ হবে, বিচার হবে, মামলা হবে, বিচারপতিরা যেমন কিছু করতে চাইবে, যেটা পিরোজপুরের একটাই মাত্র বিচারক যিনি দেখালেন, তার 4 ঘন্টার মধ্যে সেটা তার জামিন হয়ে যায়। এটাকে আসমানি গাইবি থেকে আসছে? এই গাইবি সরকার তো ঢাকা থেকে হুকুমনামা পাঠিয়েছে। কিন্তু এই একটাই বিচার আচমকা একটু অন্যরকম হয়েছিল। উনি এর আগে তো আর কোনো বিচার ডেমনস্ট্রেট করেন নাই যে উনি সাহসী বিচারক। না, সাহসী বিচার না, এটাও কিন্তু এটা কথা যাই কিছু হোক, এটা করে তার আমি একটাও ভালো কাজ করে থাকে, তাকে 4 ঘন্টার মধ্যে বিদায় করা। আপনার কাছে ওইটা ভালো লাগতেছে, খালেদা জি এটা ভালো লাগতেছে না, এটা আবার কেন? কোনটা? ওই বিচারকের রায়টা ভালো লাগতেছে, একজন প্রাক্তন সংসদ সদস্যকে সস্ত্রীক জেলে পাঠা দিতে বলতেছে। না না, তারা যেটা অ্যাপ্রিশিয়েট করতেছে না, অ্যাপ্রিশিয়েটের কথা। এই তো জামিন চাওয়া হলে আপনি যেটা তুলনা করতে পারেন এই জিএম শামীমের খালেদা, আমি করছি না। যেটা হচ্ছে কি, তাদের অন্যদেরকে বিভিন্ন জনের যেভাবে জামিন হচ্ছে, যেভাবে জামিন হচ্ছে, যে ব্যবহার করা হচ্ছে, এই আমাদের এই মাদক সম্রাট মারা গেলেন, উনি কিরকম ভাবে ছিলেন, 2-4কে সম্পর্কে একটা কথা বলি। জিল্লুর জিকে শামীমের বিরুদ্ধে যেই মামলাটা, এটা ইজিলি বেইলেবল মামলা। এখন পপুলার অপিনিয়ন হচ্ছে জিকে শামীম এত অপরাধী, ভাই তার বিরুদ্ধে মামলাটা তো খুবই সামান্য একটা মামলা। জিকে শামীম না হইয়া জিল্লুর রহমান হইতো, জিল্লুর রহমান তো অনেক সুপরিচিত, মানে আমাদের যে কেউ হইতো, বিহাইন্ড দি ক্যামেরা যে থাকে, তার কিন্তু বেল হয়ে যেত ইতিমধ্যে। কেন হইতো? কারণ আইনের দৃষ্টিতে এটার সাজাই নাকি 6 মাস। যেই অপরাধের সাজা 6 মাস, তিনি অলরেডি 4 মাস জেলে ছিলেন, তো তাকে বেল দেওয়া, তার বেল দেওয়া নিয়ে আপত্তি, কিন্তু সরকার সেখানে কোনো না। কালকেও আমাকে ঢাকা কোর্টে যায় কয়েক ঘন্টা দাঁড়ায় থাকতে হয়, জানি না, শেষ করতে হচ্ছে। কেন? সেই জন্য কেন ওই যে মাছ চুরি করে প্রধানমন্ত্রীর কাছে আজকের কোনো কথাই না, তো আজকের কোনো আমারে নিয়ে যায় মাছ চুরির কালকে 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 আবার সেই মাছ চুরির মামলা। এই যে প্রতিদিন যেতে হয় হয়রানি। তো আমি যেটা আজকের এই আমাদের নববর্ষের জন্ম শতবার্ষিকীতে, বঙ্গবন্ধুর শতবার্ষিকীতে আমি অত্যন্ত বিনয়ের সাথে প্রধানমন্ত্রীকে বলি, আপনি কাউকে ছোটো টোটো করেন না, কাউকে নিয়ে এইসব নিয়ে বিভিন্ন ব্যক্তির সম্পর্কে আপনার একটু হলে আমরা সবাই উৎসাহিত হই। আপনি তো আমাদের নেতা, এখন আমাদের কী করছেন, এবং এটাকে সুবিবেচনা করে খালেদা জিয়াকে বেলটাকে জামিনটা করিয়ে দেন, যাতে আমরা সবাই মিলে জন্মশতবার্ষিকী আপনার হলে নিশ্চিত উনিও এসে জন্মশতবার্ষিকী। এটা কিন্তু অনেক সময় বোঝা যায় না। আপনার কাছে খালেদা জিয়ার এই জামিনটা এত গুরুত্বপূর্ণ? নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, যে কোনো এটাকে একদম 1 পয়েন্ট স্ট্রং ডিমান্ড করতেছেন। এটা কিন্তু আমার খুব কৌতূহল, অন্য কোনো দিন হইলেও আপনার কাছে শুনতে চাইবো আমি। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে দ্বিতীয়ত সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30টায়। দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এবং মিস্টার নাবুল ইসলাম খান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, কথা হচ্ছিল কোভিড-19 বা করোনা ভাইরাস নিয়ে। বাংলাদেশও এখন শেষ পর্যন্ত আক্রান্ত, যদিও করোনা ভাইরাসের প্রভাব বাংলাদেশের অর্থনীতির উপরে অনেক আগেই পড়তে শুরু করেছে এবং গোটা বিশ্বব্যাপী যতটা না মানুষের শরীরের উপরে, স্বাস্থ্যের উপরে পড়েছে, তার চেয়ে অর্থনীতির উপরে এর অভিঘাত অনেক অনেক বেশি। এবং এটি কবে নাগাদ কাটিয়ে ওঠা সম্ভব হবে সেটিও অর্থনীতিবিদরা সন্দিহান যে কত দ্রুত সেটি কাটিয়ে ওঠা সম্ভব হবে সেই বিষয় নিয়ে। বাংলাদেশের দিক থেকে এখন পর্যন্ত যেটি আয়োজন আমরা
কর্তা ব্যক্তিদের কাছ থেকে শুনেছি, তাতে মোটামুটিভাবে বাংলাদেশ একটা ভালো জায়গায় আছে, আতঙ্কিত হবার কিছু নেই। এবং এই করোনা ভাইরাস নিয়ে এক ধরনের বিভ্রান্তি আমাদের সমাজে আছে, সেই বিভ্রান্তি আসলে যেন কেউ না ছড়ান সেই দিকটাতে একটু সতর্ক থাকতে হবে। মূল কথা সেটি হচ্ছে যে একটু পরিচ্ছন্ন থাকা এবং কিছু কিছু শিষ্টাচার সভ্য সমাজে যেগুলো প্রচলিত সেই সব জায়গায় একটু মনোযোগ দেওয়া দরকার। হয়তো করোনা ভাইরাসের কিছু কুফল আমাদের উপরে পড়লেও কিছু সুফলও পড়তে পারে, যেটি আমাদের অভ্যস্ততায় অনেক ধরনের পরিবর্তন। সেটি হচ্ছে কাশির শিষ্টাচার, কোথায় আমরা থুতু ফেলবো, কোথায় আমরা ময়লা ফেলবো, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের ঘর রাখবো, এইসব বিষয়গুলোতে একটু মনোযোগ দেওয়া দরকার। করোনা ভাইরাসের সঙ্গে মুজিব বর্ষের মূল অনুষ্ঠানের প্রসঙ্গটি আলোচনায় এসেছে। এটি হয়তো বাংলাদেশের জন্য এক ধরনের আশীর্বাদ অনেকেই মনে করেন, যদিও অনুষ্ঠানটি যেভাবে পরিকল্পনা করা হয়েছিল সেভাবে হলে অনেক ভালো লাগতো, কিন্তু এর যে রাজনৈতিক ঘাত প্রতিঘাত যেগুলো আশঙ্কা করা হচ্ছিল সেখানটা থেকে বাংলাদেশ অনেকখানি মুক্ত হয়ে গেল, যেটি হয়তো সকলের জন্য স্বস্তি। যারা এই অনুষ্ঠানের বিপক্ষে বা অনুষ্ঠানটি যেভাবে করার পরিকল্পনা হচ্ছিল তার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিলেন তারাও একদিকে স্বস্তি বোধ করতে পারেন, অন্যদিকে যারা আয়োজক ছিলেন বা ক্ষমতায় আছেন তারাও স্বস্তি বোধ করতে পারেন যে এটি নিয়ে কোনো রাজনৈতিক ঝুট ঝামেলা পোহাতে হচ্ছে না। হয়তো অনুষ্ঠানটি ভবিষ্যতে হবে। এবং সর্বশেষ যেটি আমরা আলোচনা করলাম বেগম খালেদা জিয়ার মুক্তি, দুজনেই মুক্তি চান। পরিবারও যেহেতু সরকারের কাছে আবেদন করে ফেলেছে, এটি হয়তো তার সাময়িক মুক্তির ব্যাপারটাকে অনেকখানি ত্বরান্বিত করবে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী 17ই মার্চের আগে চান, মিস্টার নাইমুল ইসলাম খান মুজিব বর্ষের মধ্যেই এরকম একটা সম্ভাবনা দেখেন বেগম জিয়া মুক্ত হবেন। তবে দুইজনে একটি জায়গায় একমত যে খালেদা জিয়ার মুক্তিটা হয়তো আরও আগেই হতো, হয়নি, বা এখনও হওয়ার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে বেগম জিয়ার পুত্র বিএনপির অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তাকে ওনারা পরামর্শ দিচ্ছেন তার নিজের স্বার্থে, তার দলের স্বার্থে, তার রাজনীতির স্বার্থে এবং তার মায়ের স্বার্থে তিনি যেন কোনো কথাবার্তা বা তিনি যেভাবে মাঝে মাঝে হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে ওঠেন সেই তৎপরতা সক্রিয়তা তাকে কমিয়ে ফেলা বা রাজনীতি থেকে দল থেকে একটু দূরে থাকা তার দলের জন্য, তার রাজনীতির জন্য, তার মায়ের জন্য এবং চূড়ান্ত বিচার হয়তো তার জন্য কল্যাণকর। কারণ এটি মাথায় রাখতে হবে তিনি ভালো কি মন্দ সেই বিচারের ভার আমরা না করি, কিন্তু তার সক্রিয়তা তার দলের জন্যে, তার রাজনীতির জন্য অনেক ক্ষতিকর। দেশের ভেতরে এবং দেশের বাইরেও যারা বাংলাদেশের রাজনীতির সঙ্গে নানাভাবে সম্পর্কিত তারা কেউই তার এই অবস্থানকে একদমই পছন্দ করেন না। এটি অনেক দিন ধরে আমরা বোধ করি সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে যতটুকু জানি, বেগম জিয়াও কম বেশি সেটি জানেন এবং বিএনপি নেতৃবৃন্দ সেটি জানেন। কাজেই অন্তত বেগম জিয়ার মুক্তি যাদের একমাত্র আরাধ্য বিষয় তারা যেন এই বিষয়ে একটা জোরালো পদক্ষেপ বা অবস্থান নেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।